আজকে আমরা বাংলাদেশকে কেন্দ্র করে আন্তর্জাতিক ইস্যুতে একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। বিশেষ করে চীনের রাষ্ট্রদূত, আপনি নিশ্চয়ই জেনেছেন যে বৃহস্পতিবার তিনি একটি মন্তব্য করেছেন, বাংলাদেশে যে কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ তারা সহ্য করবে না। এই বিষয়টি আপনি কতটুকু গুরুত্বের সঙ্গে নিচ্ছেন এবং এই মন্তব্যের মধ্যে কি ধরনের বার্তা খুঁজে পাচ্ছেন? যদি এই ধরনের মন্তব্য আমাদের প্রধানমন্ত্রী যখন চীন সফরে গেলেন কয়েকদিন আগে, তখন ওখানকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একই ধরনের মন্তব্য করেছে। আপনার বিশ্লেষণ। আই ডোন্ট রিড মাচ ইনটু দিস। এটা আমাদের জনগণের জন্য এটা ঠিক আছে যে চায়না আমার পাশে দাঁড়িয়ে আছে। আমাকে যদি আজকে কিছু হয় বা ইন্ডিয়া যদি কোনো কিছু করে, তাহলে চায়না আমার সাথে থাকবে। আমেরিকা যদি আমার সভরেন্টির উপরে হস্তক্ষেপ করে, চায়না চলে আসবে। নো, চায়না ডাজন্ট ডু দ্যাট। চায়না উইল কিপ কোয়াইট। চায়না বার্তা দেবে এবং লং টার্ম প্ল্যানিং তারা করবে। সেই প্ল্যানিংটা কি? যেমন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটি, বাণিজ্য চুক্তি, এবং সেই বাণিজ্য চুক্তির বিষয়ে আপনি কথা বলছেন, অনেকেই আমরা কথা বলছি যে, এবং এবং ভারতের সাথে যে একটা টানাপোড়েন এবং তিস্তা প্রকল্পে অর্থায়নের চেষ্টা, সবকিছু মিলিয়ে এখন আন্তর্জাতিক ভূ রাজনৈতিক জায়গা থেকে বাংলাদেশ কতটা চ্যালেঞ্জের জায়গায় আছে এবং চীন সফরের মধ্য দিয়ে আমাদের অর্জন আসলে কতটুকু? দেখেন, এই মুহূর্তে আমাদের তেমন কোনো অর্জন হয়নি, বরঞ্চ আমরা দিয়েছি ওদেরকে, চাইনাকে। দেখুন, বাংলাদেশের আমরা ওদের জন্য জোন করে দিচ্ছি, এইসব আমরা করছি, হয়তো তারাই করবে। কিন্তু আমার এই মুহূর্তে উই হ্যাভ গট সাম প্রমিসেস। তারা প্রমিস করেছে, লাইক আমাদের তিস্তার ব্যাপারে ম্যানেজমেন্ট, বাট আমরা ওদের সাথে কোনো ওরকম চুক্তি এখনো করি নাই। হয়তো আমরা এসে আছি যে হাউ উইল ইন্ডিয়া রিয়াক্ট, ওইটার কি পজিশন হবে, এইসব নানান চিন্তাতে আমরা করছি না, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটা হচ্ছে যে আপনি জানেন যে আমেরিকা বাংলাদেশকে প্রেসারাইজ করছে দুইটা চুক্তি করার জন্য, যেন ওদের নেভেল ফ্লিট যেটা আছে সেটা এখানে আসতে পারে, রিপেয়ার করতে পারে। বেসিক্যালি চায়না একটা ডাউট করছে যে ইন্ডিয়া এইখানে আমেরিকান আর ইসরায়েলি ইন্টারেস্টকে প্রোটেক্ট করার চেষ্টা করবে। তো একটু ওয়েট করলে ভালো হয়। লেটেস্ট সি ব্রিক্স কিভাবে অগ্রসর হয়, বিকজ দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইভেন্ট যেটা দিল্লিতে হতে যাচ্ছে, এবং সেখানে আমাদেরও একটা অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে ব্রিক্স এর মেম্বারশিপের জন্য। এই অ্যাপ্লিকেশনটা গতবার ব্লক হয়ে গেছিল, পাকিস্তানের অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, কিন্তু ইরান হয়ে গেছে ব্রিক্স এর ফুল মেম্বার। যদি আমরা যদি মেম্বার হয়ে যেতে পারি ব্রিক্সের, তাহলে এক ধরনের সিচুয়েশন হবে। আমরা যদি ব্রিক্সের মেম্বারশিপ আবার আমাদের স্টল করে দেয়, ইন্ডিয়া করুক বা যেভাবেই হোক, তাহলে কিন্তু আর এক ধরনের আমাদের আন্তর্জাতিক সিচুয়েশন হবে। এই স্বাভাবিক, স্বাভাবিক। আন্তর্জাতিক ইস্যু দিয়ে আমি একটু অন্যদিকে যেতে চাই বাংলাদেশকে কেন্দ্র করে। সেটা হচ্ছে যে আহ বাংলাদেশে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারতের যে একটি খেলা বা একটা স্থায়ী যুদ্ধ বা ব্যাটেল গ্রাউন্ডে বাংলাদেশ পরিণত হয়েছে, এরকম তো আমরা শুনে আসছি, বলছি। কিন্তু এর মধ্যে আরেকটি মোটামুটি আধা পরাশক্তি বলা যায় বা পরাশক্তি বলা যায় কিনা সেটা একটি প্রশ্ন। তুরস্কের একটি প্রচ্ছন্ন প্রভাব অনেক আগে থেকে আমরা দেখছি, তারা প্রভাব বিস্তার করতে চাইছে কোন কোন দলকে ইন্ধন দিয়ে। ইভেন যে আন্দোলনটি হলো 5 আগস্টে, সেখানে তুরস্ক এক ধরনের ইন্ধন ছিল বা এক ধরনের ভূমিকা ছিল, এরকমটাও শোনা যায়। এবং বাংলাদেশের কোন কোন সাম্প্রদায়িক গোষ্ঠীকে তারা নানানভাবে সহযোগিতা করছে। আপনি এই ইকুয়েশনের জায়গা থেকে কি বলবেন, তারা আসলে কি করতে চাইছে এবং কিভাবে তারা বাংলাদেশের মধ্যে প্রভাব বিস্তার করতে চাইছে? দেখেন, টার্কি হ্যাজ, ওদের দুইটা ইন্টারেস্ট আছে এখানে। একটা হলো তাদের ইকোনমিক ইন্টারেস্ট। ইকোনমিক ইন্টারেস্টটা হলো টু সেল দেয়ার আর্মামেন্টস, আর্মস বিক্রি করার, এবং যার জন্য এখন এই মুহূর্তে পৃথিবীতে এই যে ড্রোন টেকনোলজি আছে বা ড্রোন ডেভেলপমেন্ট যেটা হচ্ছে, এটা টার্কি বেশ এগিয়ে আছে ওদের ড্রোনস গুলি, এবং ওদের ড্রোন এখন পুরো পৃথিবীতে কেনা কেনা বেচা হচ্ছে ওদের। তো আমাদের এখানেও আপনি জানেন যে তারা ড্রোনস বিক্রি করতে চাচ্ছে এবং ড্রোনস এর ফ্যাক্টরি করতে চাচ্ছে এখানে। তো দ্যাট ইজ ওয়ান থিং। সেকেন্ড হচ্ছে তারা এখানে অনেক আর্মস
বিক্রি করতে চাচ্ছে ইলেকট্রনিক, যেটা আর্মি ইউজ করে ওই ধরনের অনেক ওদের ইকুইপমেন্টস আছে যেগুলি তারা এখানে বেচতে চাচ্ছে। দ্যাট ইজ ওয়ান। আরেকটা জিনিস হচ্ছে যে যেহেতু এরদোগানের পার্টি ইজ অলসো ইসলামিস্ট পার্টি, তারা আমরা দেখেছি যে যখন রোহিঙ্গারা এসেছিল শেখ হাসিনার সময়, তখন এরদোগানের স্ত্রী এসেছিলেন এবং ফরেন মিনিস্টার কয়েকবার এসেছেন এরদোগানের। তারা ওদেরকে সাহায্য করেছে। কেন সাহায্য করেছে বা কেন এগুলি করতে গেছে? বিকজ ওরা মুসলমানদেরকে একটা সাপোর্ট দিচ্ছে। তো এই গেল এক। সেকেন্ড হচ্ছে যে তারা ইসলামিস্ট পার্টিসদের সাথে, আই ডোন্ট নো পান্না ইফ ইউ রিমেম্বার অর নট, তো ওরা বাই ভার্চু অফ দ্যাট ইভেন জামাতকেও তারা সাপোর্ট করছে। একটা হচ্ছে যে সুন্নি, যেহেতু জামাত ইসলামী সুন্নি, বাট তারা হয়তো ওয়াহাবি হতে পারে, সালাফি হতে পারে, যেটাই হয়। তো এই জন্য ওদের যে রুলিং পার্টি আছে তারা ইসলামিস্টদেরকে সাপোর্ট করছে। যদিও টার্কিতে ওরকম ইসলামাইজেশন নাই, কিন্তু তারা বাংলাদেশের যে সাপোর্ট করবে না। তরুণদের যে দল, তরুণদের একাংশের যে দল এনসিপি, তারাও তাদের গঠনতন্ত্র কিন্তু তুরস্কের একটি পার্টি সহ আরো যে দু একটি পার্টি আছে তাদের গঠনতন্ত্র মানে গঠনতন্ত্রের আদলে করেছে। তুরস্ক জি, দ্বারা এত প্রভাবিত হওয়ার কারণ কি, বা তুরস্ক বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উপর এরকম প্রভাব বিস্তারের কারণ কি? দেখেন আমরা 20-22 কোটি লোক আছি, কাজে যদি 20-22 কোটিকে ইসলামাইজেশন এখানে হতে পারে, আর এরা যদি পাওয়ারে আসে, তাহলে টার্কির সাথে আমাদের বাণিজ্য বা আমাদের অন্য মিলিটারি কোঅপারেশন এগুলি বাড়বে। বিকজ আপনি জানেন যে তারা একটা ইসলামিক ন্যাটো করার চেষ্টা করছে এখন, যেখানে ইজিপ্ট, পাকিস্তান, টার্কি, ইরান এরা মিলে একটা জোট হুম। করছে। তো এই এই জোটের মধ্যে হয়তো তারা এট সাম স্টেজ বাংলাদেশকে চাইবে। বিকজ জিও পলিটিক্স এত চেঞ্জ হয়ে গেছে না, তার না ইউসি নাও সৌদি আরেবিয়া, তো যাই হোক, এদেরকে তো সরিয়ে দিচ্ছে। এই যে বেসিস গুলি তো এখানে আমেরিকান যেভাবে থাকবে না আর, বিকজ দিস বেসিস উইল বি শিফটেড টু ইসরায়েল আর অন্য জায়গায় চলে যাবে। এদের যে ম্যান পাওয়ার আর এদের যে ইকুইপমেন্ট আছে, এইখানে এখন পাকিস্তানের সাথে একটা কথা সৌদি আরব বলছে যে আমাদের 80,000 সোলজার্স তোমরা দাও এখানে আমাদের এইখানে সৌদি আরবিয়ায় ট্রেন সোলজার্স দাও। তো পাকিস্তান হ্যাজ অ্যাবাউট 8,000 অড সোলজার্স এখন আছে। এইটাকে তারা রেস করতে চাচ্ছে আপ টু 80,000। তার মানে ইউসি পাকিস্তানের যে ম্যান পাওয়ার আছে, এই যে সোলজার্স গুলি ক্রিয়েট করা বা এদের ট্রেনিং ট্রেনিং দিয়ে এত এত ইয়ে ক্রিয়েট করা, এটা তো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে ওদের একটা এক্সপোর্টও হবে, দিল গেট গুড স্যালারিজ এবং। তো আমাদেরও এসব সুযোগ ছিল, কিন্তু আমি জানি না আমরা কোন পর্যায়ে আছি। বিকজ আমরা তো দেখেছি এখন ইসলামাইজেশন চলছে, আর্মির মধ্যেও চলছে। we have seen আমাদের 4টা ব্যাটালিয়ন ইসের এই যে একাডেমি আছে, সেখানে হুম হুম। ওদের নামকরণ করা হয়েছে আহ, চার খলিফার নামে এক উসমান, একটা আবু বকর, ব্যাটালিয়ন। হুম। চারটা খলিফার নাম দিয়ে নামকরণ করা হয়েছে। দিস অল গোস টু শো দ্যাট ইসলামাইজেশন এইখানে আস্তে আস্তে তাদের যে শিকড়টা আছে সেটা মজবুত হচ্ছে। এইসব হয়েছে কিন্তু ইউনুসের হিসেব, which is continuing। এই জন্য আমি বারবার বলি that ইউনুসের পলিসি শুড বি ডিসকন্টিনিউড ইমিডিয়েটলি। এবং আই উইল অলসো টেল ইউ দিস, আন্তর্জাতিক ভাবে কিন্তু এইটাও আলাপ চলছে এখন যে ইসলামাইজেশনের এই অবস্থা হয়েছে যে এখন আর্মি চিফেরও দাঁড়িয়ে আসে, আমাদের আর্মি চিফের, যেটা কোনো সময় ছিল না। এই দিস ইজ, এইটা কিন্তু স্ট্র্যাটেজিক থিঙ্কিং এর মধ্যে কিন্তু এই আলোচনা কিন্তু হচ্ছে এখন। সো ইউ সি, সবকিছুর কিন্তু একটা একটা ইসের মধ্যে চলে যায়, ইভেন দাড়ি, চেহারা, সোহল সবকিছু কিন্তু মার্ক করা হয়। এখন এটাও চলছে। এখন সে বাচ্চারা গেছে হজ করতে, হজ টজ করে এসেছে, একটা দাড়ি রেখেছে, হোয়াট ইজ দ্য রং? বাট আর তারপরে আসার পরে এই যখন এই ব্যাটালিয়ন গুলি নেম করে ফেলেছে 4টা খলিফার উপরে, তখন আবার এইসব কথাবার্তা শুরু হয়ে গেছে। সেটি নয়, কি আমাদের হচ্ছে শিক্ষা অনির্বাণও নিভিয়ে ফেলা হয়েছে। তাদের ওইটাও যুক্তি নিবিয়ে, দেওয়া রাইট রাইট। হয়েছে যে গ্যাস সাশ্রয়ের জন্য এটি করা হয়েছে, মৃত্যুব্যয়িত জায়গা থেকে। এটি একটা মনে হয় যে আসলে এটি কোনো ভিত্তি আছে? যে গ্যাস কতটুকু আর গ্যাস পড়বে? না না, এইটা ভিত্তিহীন কথা, এইটা ফালতু, এইটা এইটা বন্ধ করা হয়েছে।
and this government is quiet. I don't know why. ওরা কেন এত চুপ আছে? জি, আন্তর্জাতিক যে সমীকরণ চলছে এবং বাংলাদেশে আহ, সবকিছু যদি এখন ইসলামাইজেশনের দিকে যায়, শেখ হাসিনা যে খুব বোল্ডলি বলছেন তিনি এই দেশে মানে দেশে এই বছরের মধ্যে ফিরে আসবেন, আসলে কি আন্তর্জাতিক সমীকরণ সেটিকে সমর্থন করে, মানে তার এই বক্তব্যের সপক্ষে অবস্থান আমার নাই কিনা? আমার আমার যতটুকু ধারণা যে কারেন্ট আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন and India will totally support Sheikh Hasina's coming back to Bangladesh. এবং এইটার কোন স্টাইলে করবে, বিকজ আপনাকে একটা কথা পান্না আমি রিমাইন্ড করে দিই, একজন আমেরিকান ইভেন যখন আইসিটি 2009-তে যখন ওখানে এটা ট্রাইব্যুনালটা ক্রিয়েট করা হলো এবং জামাত লিডারদেরকে ট্রাই করা হলো, আই ফরগেট দি নেম, অ্যাম্বাসেডর কি নাম ছিল, উনি বারবার এসেছেন এইখানে এবং এসে গভর্নমেন্টকে, তৎকালীন গভর্নমেন্টকে বলেছেন যে আপনারা এটা যেটা করছেন এটা ঠিক না, বারবার বলেছেন যে দিস ইজ নট, অ্যাম্বাসেডর নাম আমি ভুলে গেছি, হয়তো somebody will be able to tell you, বা আমিও হয়তো বের করে নেব অ্যাম্বাসেডর নাম। তো আমার কথা হচ্ছে যে এইসব ফাইজলামি করে আর এই আইসিটির ফাইজলামি করে এটার তো কোনো লাভ হচ্ছে না, ক্ষতি হচ্ছে, এইটা দেশের ক্ষতি হচ্ছে, এটা জনগণের জন্য খারাপ, আর এইটা যারা আজকে ক্ষমতায় আছেন ওদের জন্য খারাপ। ক্ষমতায় তো আমি যখন বলি ক্ষমতায় আই মিন বোথ, এনসিপি, জামাত, বিএনপি, ওরাই তো ক্ষমতায় আছে, আর তো ওদের বাইরে তো কেউ নাই ক্ষমতায়। সো আপনি যে বললেন যে শেখ হাসিনাকে পূর্ণ সমর্থন করছে ভারত এবং যুক্তরাষ্ট্র, ভারতের বিষয়টা হতেই পারে, খুব স্বাভাবিক, কিন্তু আহ, যুক্তরাষ্ট্রের বিষয়টা আমরা কিভাবে মেলাবো যে শেখ হাসিনাকে সমর্থন করছে? বর্তমান যুক্তরাষ্ট্র এই আন্দোলনের প্লট নির্মাণ করেছিল। বর্তমান বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন এভরিথিং দ্যাট বাইডেন হ্যাজ ডান তার বিরুদ্ধে আছে, ঠিক আছে, বিকজ ওনাকে সরানোর এই প্রোগ্রামটা আগের থেকেই করা হয়েছে, 4-5 বছরে এই প্রোগ্রামটা তখন খুব বেশি জোরালো হয়েছে এবং পাবলিকলি এই জিনিসগুলি বলেছে। আমেরিকান তো ডাইরেক্টলি শেখ হাসিনাকে এখানে আনার কথা বলছে না, আমেরিকান উইল সাপোর্ট অ্যান্ড সি বাংলাদেশ থ্রু দ্য প্রিজম অফ ইন্ডিয়া, ওরা ওই কথা বলছে যে ইন্ডিয়া যেটা করবে এই আমরা সাউথ এশিয়াতে আর ডাইরেক্টলি হস্তক্ষেপ করব না, উইল গো বাই হোয়াট ইন্ডিয়া সেজ এন্ড হোয়াট ইন্ডিয়া ডাজ, উইল সাপোর্ট ইন্ডিয়া। এটা হলো কিন্তু ওদের বটম লাইন। তাহলে তো যুক্তরাষ্ট্র এখান থেকে তার সবকিছু সরিয়ে নিচ্ছে, মানে ইন্ডিয়ার উপরে ভর করে তারা তাদের যে এজেন্ডা সেখান থেকে একেবারে সরে যাচ্ছে কে সরে যাচ্ছে? যুক্তরাষ্ট্র। না না, যুক্তরাষ্ট্র আমি ইন্ডিয়া থেকে বলিনি, আমি বলেছি ওয়েস্ট এশিয়ার থেকে সরে যাচ্ছে। আচ্ছা, ওয়েস্ট এশিয়াতে তাদের প্রেজেন্স অনেক কমিয়ে দিচ্ছে, এইগুলি সব চলে যাবে, বিকজ ওয়েস্ট এশিয়াতে কাতার এন্ড সৌদি আরেবিয়া এই দুইটা একদম নিশ্চিত এখান থেকে ওদেরকে সরার জন্য নোটিশও দিয়ে দিয়েছে। এবং কতটুকুন সরবে, বিকজ কাতার ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওইখানে ওদের সেন্ট্রাল কমান্ডের হেডকোয়ার্টার আছে, দে হ্যাভ গট এ হিউজ, আমেরিকানস হ্যাভ এ হিউজ এয়ারফোর্স বেস সেখানে। তো এটা কিভাবে সরবে? আচ্ছা, ওইখানে আবার টার্কিরও একটা বেস আছে, ইফ ইউ রিমেম্বার, একটা প্রেজেন্স আছে, ইফ ইউ রিমেম্বার যখন কাতারের সাথে সৌদি আরেবিয়ার একটা প্রবলেম হয়ে গেছিল, সিরিয়াস প্রবলেম, এবং সৌদি আরেবিয়া ওদের বর্ডার্স বন্ধ করে দিয়েছিল এবং কোন এয়ারক্রাফট ওদের উপর থেকে, এই জিসিসি কান্ট্রিজ এর উপর থেকে যেতে পারতো না, কাতার এয়ারওয়েজ কেউ, তখন কিন্তু